ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ১.৫ যুগের শাসনামলে দেশে প্রায় ৬,০০০ ব্যক্তি গুম হয়েছেন বলে ধারণা করছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। তবে এর মধ্যে অনেকের সঙ্গে কমিশন নিজ থেকে যোগাযোগ করলেও তারা অন রেকর্ড কথা বলতে রাজি না হয় কেবল ১,৫৬৯টি গুমের ঘটনা চিহ্নিত করে অবশেষে গতকাল সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও ২৫১ জনের আর সন্ধান মেলেনি। তাদের হত্যা করা হয়েছে বলে কমিশন উপসংহারে উপনীত হয়েছে। এই তালিকার হাই প্রোফাইলদের তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার সরাসরি নির্দেশে গুম করা হয়েছে জানিয়ে গুম কমিশনের প্রতিবেদনে বলছে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে জামায়াত শিবির। তাদের সংখ্যা ৭৫% আর ২২% গুমের শিকার হয়েছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে আরও দেখা গেছে জামায়াতের নেতাকর্মীরা গুমের শিকার বেশি হলেও তারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে কম। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা জামায়াতের তুলনায় গুমের শিকার কম হলেও তারা হত্যার শিকার হয়েছেন বেশি। কেন গুমের শিকার হয়ে বিএনপি নেতাদের ভাগ্যে মৃত্যু বেশি? আওয়ামী লীগের শাসনামলে গুম খুনের যে মহাকাব্যিক যাত্রা শুরু হয়েছিল দেশে, বিচারের মধ্য দিয়ে এখন সেই যাত্রার ইতি ঘটানো যাবে নাকি একই সাথে দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে? যদি তাই হয় তবে অভ্যুত্থান পরবর্তী ১৬ মাসে সেই পথে কত দূরে গিয়েছে বাংলাদেশ? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আমাদের সাথে যুক্ত হবেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের রাজকাহনে। ব্যারিস্টার অসীম উদ্দিন, আপনাকে দিয়ে শুরু করি। এই যে আসলে আমরা গুম নিয়ে আলোচনা করছি এবং একটা সময় অর্থাৎ ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি শেখ হাসিনার আমলে গুমের শিকার হয়েছেন দিনের পর দিন নেতাকর্মীরা, এবং যেই হিসাব আসলে আজকে আমরা দেখছি সেটি এক ধরনের ভয়ঙ্কর হিসাব বলা চলে। ২০১৬ সালে সর্বোচ্চ সংখ্যক গুম করা হয়েছে, ২১৫ জন মানুষকে একটি রাষ্ট্রে গুম করা হলো এবং তাদের আসলে কোনো হদিস পাওয়া গেল না। তারা বেঁচে আছেন নাকি মৃত্যুবরণ করেছেন সেটিও হয়তো তাদের পরিবারের মানুষজন এখনও জানেন না। এবং মৃত্যুবরণ করার যে সংখ্যা সেই দিকে তাকলে দেখা গেছে বিএনপি নেতাকর্মীরাই বেশি। এটি কেন? আসলে রাজনৈতিক মাঠে সেই প্রতিহিংসাকে কাজে লাগানোর জন্যই কি এই গুমের ব্যবস্থা করেছিলেন স্বয়ং শেখ হাসিনা? ধন্যবাদ আপনাকে। আমরা প্রথম কথাটা হচ্ছে যে গুম এটা একটা অমীমাংসিত মানবাধিকার ইস্যু বাংলাদেশের প্রেক্ষাপটে। আমার সহ আলোচক রতন ভাইকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন আপনাকে, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। গুমের বিষয়টা তো বেশ প্রায় আজকে ১৫-১৬ বছর ধরেই আপনার আমাদের দেশে বিদ্যমান বা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এটা যুক্ত হয়েছে। রাষ্ট্র কর্তৃক এক ধরনের সংবিধান লঙ্ঘন করে, যেমন আমাদের সংবিধানের বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ৩১, ৩২, ৩৩, ৩৫, ৩৫-৫ এই সমস্ত ধারাগুলোর মধ্যেই আছে আপনার যে আইনের আশ্রয় লাভের একটা অধিকার আছে। আপনি কাউকে যদি গ্রেফতার করেন তাহলে তার সেই অধিকারটা আছে আর্টিকেল 31-এ আছে। মানে একজন জীবন এবং ব্যক্তির চিন্তার স্বাধীনতার অধিকার আছে আর্টিকেল 32-তে আছে। আর্টিকেল 33 বলছে যে আপনি যদি গ্রেফতার হন সেখানেও কিন্তু আপনার একটা অধিকার আছে, এবং কখন গ্রেফতার করবেন। আমাদের দেশের সূর্যোদয় সূর্যাস্ত আইন বলে একটা কথা আছে, সেটাও যদি আপনার অবমাননা হয়। তারপরে আছে যেটা যে নিষ্ঠুর নির্যাতন। আপনি যখন আইনের অবকাঠামোর মধ্যে আপনি গ্রেফতার থাকেন, আইনগতভাবে যদি আপনাকে গ্রেফতার করা হয় সেখানেও কিন্তু আপনার প্রোটেকশন আছে যে আপনার প্রতি কোনো ডিগ্রেডিং ট্রিটমেন্ট, ইনহিউম্যান ট্রিটমেন্ট করা যাবে না। আর্টিকেল 35 সাব আর্টিকেল 5-এর মধ্যে আছে সেটা। এই বিগত অনেকগুলো বছর ফেসিস্ট একদিনে তো হয় না, এটার সঙ্গে মনে করেন আপনার নিয়ামক শক্তি হিসেবে কাজ করে যে সরকারের রাজনৈতিক দল বা নেতা যারা, তারা আপনার মনে করেন যে নির্বাচিত হন। কেউ আপনার জনগণের ভোট দ্বারা নির্বাচিত হন বা আপনার ওই দিনের ভোট রাতে করে কিংবা বিনা ভোটে নির্বাচিত, যেটাই হোক না কেন, কিন্তু তাদেরকে এই ফেসিস্টের ভূমিকায় হাজির করার জন্যে যারা দায়ী থাকেন, যে রাষ্ট্রের যে সমস্ত সংস্থাগুলো আছেন, অভিযোগ আছে যে গুম কমিশন যে রিপোর্টটা দিয়েছে সেখানে দেখা গেছে যে 25% আপনার গুম হয়েছেন যারা, তারা র্যাবের দ্বারা হয়েছেন। শতকরা 23% পুলিশ কর্তৃক হয়েছেন। বাকি যারা আছেন সেগুলো আপনার ডিটেকটিভ ব্রাঞ্চ, আপনার এনটিএসবি আছেন নাকি ডিজিএফআই আছেন বা আরও অন্যান্য গোয়েন্দা সংস্থা আছেন, তারা এগুলো করেছেন।
এটা মোটামুটিভাবে দেখা গেছে, আপনি যেটা 215 বলেছেন, 251 জনের কথা তারা বলেছেন। 251 জন যারা গুম হয়ে এখনো পর্যন্ত ফেরত আসেননি। রিপোর্টে আপনার দেখা গেছে প্রায় 1002 মতো 1900 কত জনের আপনার রিপোর্ট পড়েছিল, তার মধ্যে আপনার ডুপ্লিকেট ছিল এবং কিছু শতাধিক 113-14 জন আপনার যেটা গুমের সংজ্ঞার মধ্যে পড়ে না, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মধ্যে পড়ে না। সব কিছু মিলিয়ে অন্তত 1600 জন গুমের শিকার হয়েছেন। এই শিকার যারা হয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আপনার রাজনৈতিক নেতাকর্মী। আর যে কথাটা আপনি বলেছেন যে জামাত ইসলামেরও আছে, বিএনপিরও আছে, অন্যান্য রাজনৈতিক সংগঠনের খুব একটা বেশি হয়নি। অর্থাৎ ফেসিস্ট আওয়ামী লীগ সরকার যাদেরকে থ্রেট হিসেবে বিবেচনা করেছিলেন তাদেরকেই গুম করেছেন। একটা জিনিস প্রতীয়মান হচ্ছে, দেখুন যে 68% যারা গুমের শিকার হয়েছেন এবং ফেরত আসেননি তারা বিএনপির নেতাকর্মী। আর জামাত ইসলামের আছে প্রায় 22% সম্ভবত, বা এরকম, মানে 30-এর নিচে জামাত ইসলামের। তো সেখানে মূল বিষয়টা হচ্ছে যে এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ ফেসিস্টের সবচেয়ে বড় এনিমি ছিল, পলিটিক্যাল এনিমি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যার কারণে যে ভলিউম অফ সাপোর্ট এবং সাপোর্টার সেটাকে কনসিডারেশনে নিয়ে তারা সেভাবে কাজটা করেছে। জি, তাহলে কি ব্যারিস্টার অসীম এখানে এইটাই প্রমাণ হয় যে ফ্যাসিস্ট হাসিনা সরকার তার আমলে এটাই আসলে প্রমাণ করতে চেয়েছিলেন, যারাই আমার বিরোধী পক্ষ, যারাই আমার রাজনৈতিক বিরোধিতা করছেন, তাদের মধ্যে যাদের মধ্য দিয়ে আসলে আমি অনুভব করছি আমার ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে, তাদেরকে গুম হত্যার শিকার হওয়াই যায়, এটাই কি স্বাভাবিক ছিল সেই আমলে? এটাই স্বাভাবিক। আমি এই কথাটাই বলছি যে এই যে রাষ্ট্রের যে সমস্ত শক্তিগুলো আছে, আপনার আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, যে র্যাবের কথা বলেন, পুলিশের কথা বলেন, ডিবির কথা বলেন, এসবির কথা বলেন, এনএসআইয়ের কথা বলেন, সরকার তাদের নিয়ন্ত্রিত যে গোয়েন্দা সংস্থা থাকে, তাদের সকলকে কাজে লাগিয়েছিল বিরোধী মত পথ দমন করার জন্য। এই জায়গাটাতে আমি আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে রাষ্ট্রীয় সমস্ত গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুমের জন্য আসলে ব্যবহার করা হলো, গুম কমিশনের প্রতিবেদনেও আসলে আমরা সেটি দেখলাম, এবং সবচাইতে বেশি অংশ গুম করেছেন র্যাবের মতো একটি সংস্থা, যেই র্যাবের আসলে দেশের একটি এলিট ক্লাসের বলা হচ্ছিল যারা আসলে আমাদেরকে নিরাপত্তা দিবেন, সেইটি আসলে উল্টে গেল কেন? মানে ব্যক্তিগত পর্যায়ে আসলে যে রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার জন্যই কি তাহলে এই বাহিনীকে তৈরি করা হলো, এই বাহিনীকে ব্যবহারও করা হলো? না, তৈরি করা হয়েছিল এই পারপাসে এটা আমি বলবো না, তবে হ্যাঁ এটা ব্যবহৃত হয়েছে। সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নিয়েছিল এই অর্গানাইজেশনগুলো এবং দেয়া হয়েছিল, এবং এখানে মেরিট অনুযায়ী পোস্টিং হয়নি, প্লেসমেন্ট হয়নি, মেরিটোক্রেসি ফলো করা হয়নি, ফেভারিটিজম, নিউপোটিজম, অতীত পলিটিক্যাল ফ্যামিলি লাইনেজ, স্টুডেন্ট বয়সে কী রাজনীতি করেছে, এগুলোর ভিত্তিতে প্রশাসনটা ধাপে 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 সাজানো ছিল। এবং এই সাজানোর বিরুদ্ধে কেউ যদি কখনো রিট করতো, আদালতে গিয়ে এটা প্রপারলি জাস্টিফাই হতো না। সংসদের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিগুলো এটা স্ক্রুটিনি করার ক্ষমতা থাকলেও তারা এটা করেনি, কারণ সেখানেও সরকারি দলের লোক বেশি ছিল। এবং মিডিয়া কিছু কিছু প্রকাশ করেছে, অনেক ক্ষেত্রে মিডিয়াও প্রকাশ করতে পারেনি। তো সব মিলিয়ে এটাকেই বলা হয় একটা একীভূত রাষ্ট্র, যেটার সমস্ত ক্ষমতা একটা জায়গায়, একটা দলে বা একটা ব্যক্তির উপর চলে গিয়েছিল। যে চেকস অ্যান্ড ব্যালেন্সগুলো গণতান্ত্রিক রাষ্ট্রে থাকার কথা, সেগুলো একটাও ছিল না। অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট ছিল না এবং ডিভিশন অফ পাওয়ার ছিল না, যে কারণে আস্তে আস্তে এই সরকারটা স্বৈরাচারী হয়ে গেছে। 8 থেকে 12-13 অতটা স্বৈরাচারী বলবো না, 13 বা 14 ইলেকশনের পর থেকেই এই সরকারটা দানব সরকারে পরিণত হয়েছে। কারণ ওই প্রশাসনও দেখলো যে এই সরকার ভোট করে ফেলেছে, টিকে থাকবে, প্রশাসনের সহযোগিতা দেওয়া শুরু করলো। আমরা ওপেন দেখেছি ডিসি অফিসে, এসপি অফিসে প্রশাসনিক বক্তব্যের গোড়াতেই তারা বলতো তারা কবে আওয়ামী লীগ করেছে, তার বাবা কবে আওয়ামী লীগ করেছে, কোন নেতার সাথে ছাত্র সংসদে আন্দোলন করেছে। তো ওখান থেকে যে এখন খুব বেশি পরিবর্তন হয়েছে এমনটা কিন্তু না, সামনেও কি হবে বলা মুশকিল। তবে জুলাই আন্দোলন বা অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন কিন্তু একটা মানসিক পরিবর্তন। আমরা অনুভব করি বর্তমান প্রশাসন, নির্বাচন কমিশন, বিচারকরা সবাই জুলাইকে মাথায় রাখবে যে অতিমাত্রায় সরকারি হয়ে যাওয়ার পরিণতি কি হয়। প্রধান বিচারপতি জেলে আছেন, নির্বাচন কমিশনার জেলে আছেন, মবের শিকার হয়েছেন, জুতার মালা দেওয়া হয়েছে। তো এগুলো সবই কিন্তু বর্তমান প্রশাসনের জন্য একটা মেসেজ যে আজকে আবার এই মবের শিকারটিও তো আসলে কোনো মেসেজ মবটা কোনো আমি জাস্টিফাই করছি না অবশ্যই,
হ্যাঁ, তো আমরা যেটা ফিল করছি যে মূল জায়গা হবে সংসদ। সংসদ যদি স্বাধীন, অ্যাকাউন্টেবল হয়, মেম্বার অফ পার্লামেন্ট বা সরকারি মন্ত্রীরা যদি সংসদের কাছে অ্যাকাউন্টেবল ইন ট্রু সেন্স, তাহলে আস্তে আস্তে দায়বদ্ধ সরকার সৃষ্টি হবে। দায়বদ্ধ সরকার সৃষ্টিটাই হচ্ছে হাজার বছরের স্ট্রাগল। এই রাষ্ট্র তো সৃষ্টি হয়েছে অনেক আগে। দেন রাষ্ট্র যেন সীমাহীন না হয়, লেভিয়াথান না হয়, জনগণের অধিকার কেটে না নেয়, যখন তখন হত্যা করে। এই জন্যই তো কনস্টিটিউশনালিজম ডেভেলপ করলো। কিন্তু আমি যদি একটু প্রশ্ন করি শামীম হায়দার পাটোয়ারি, এই যে আমরা দেখলাম রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো আছে, তারা সবাই আসলে এই কাজে নিয়োজিত ছিলেন। কমিশনের যে রিপোর্ট সেটিও আসলে তাই বলছে। এই জায়গাগুলোতে যদি আসলে এভাবে সরকারের কথায় উঠে বসে, সেক্ষেত্রে জনগণের নিরাপত্তাটা আসলে কোথায় থাকবে? আমি কখনোই সবাই শব্দটা সমর্থন করি না। সবাই কখনো অংশগ্রহণ, বেশিরভাগ ক্ষেত্রে। একটা বড় অংশ ছিল সেই সময় শেখ হাসিনার আমলে। হ্যাঁ, ওই যে পুলিশের আইজিকে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি ডেকে জিজ্ঞাসা করতে পারতো না যে আপনি কেন গুম অ্যালাউ করছেন বা বাধা দিচ্ছেন না। র্যাবের প্রধানকে ডেকে বলা যেত না কেন গুম হচ্ছে। যখন স্ট্যান্ডিং কমিটি থাকবে এবং সেই স্ট্যান্ডিং কমিটিতে অপোজিশন খুব স্ট্রং থাকবে, বিগত সংসদগুলোতে 14-এর পর থেকে অপোজিশন সংসদ সদস্য ছিল অল্প কয়েকজন। স্ট্যান্ডিং কমিটিও দেখা যেত একজন বিরোধী দল, বাকি সব সরকারি দল, এবং সব স্ট্যান্ডিং কমিটির প্রায় সভাপতি ছিল সরকারি দল থেকে। সেজন্য বর্তমান রিফর্ম কমিশন কিছু সাজেশন দিয়েছে যে এই স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিরোধী দল থেকে হবে। আমি তো মনে করি 50% স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিরোধী দল থেকে হওয়া কিন্তু উচিত। রাজিকুজ্জামান রতন, এই যে আসলে আমরা রাজনৈতিক আলোচনা করছি এবং রাজনীতির সাথে এই গুমের একটা বিরাট বড় যোগসূত্র আছে। আজকে যেই কমিশনের আমরা আসলে যে রিপোর্ট পেয়েছি, সেখানেও বলা হয়েছে রাজনৈতিক উত্তাপই যখনই বাড়তো, ঠিক তখনই গুমের সংখ্যাও বেড়ে যেত। অর্থাৎ যখনই আসলে হয়তো সেই আমলে শেখ হাসিনা মনে করতেন যে তার হয়তো ক্ষমতার দীর্ঘস্থায়ীটা খানিকটা নড়বড়ে হচ্ছে, ঠিক তখনই গুম করার যেই সংখ্যা সেটিও বাড়তো। কি একটা অদ্ভুত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। রাজনীতির সঙ্গে খুনের সম্পর্ক কেন হবে? রাজনীতির উত্তাপ বাড়লে তো যুক্তির শক্তি বাড়বে। মানে রাজনীতি যদি যুক্তির খেলা হয়, আমার কৃষিনীতি কী হবে, আমার শিল্পনীতি কী হবে, আমার বাণিজ্য নীতি কী হবে, দেশটা কীভাবে চলবে, তা নিয়ে যদি তর্ক বিতর্কের পরিবেশটাকে আমি রাজনীতি বলি, তার সঙ্গে খুনের সম্পর্ক কেন? আসলে রাজনীতির সঙ্গে খুনের সম্পর্ক না, কর্তৃত্বের সঙ্গে খুনের সম্পর্ক। কেউ যখন কর্তৃত্ববাদী শাসন পরিচালনা করে, যদি কখনো সে মনে করে তার কর্তৃত্বটা চ্যালেঞ্জড হয়ে যাবে, তখন তার দমনের শক্তিটাকে প্রয়োগ করে। এই জন্য বলা হতো একসময় স্টেট ইজ এ কোয়ারসিভ ইনস্ট্রুমেন্ট, মানে একটা দমনের হাতিয়ার হয়ে যায়। কার জন্য? যারা স্টেট পাওয়ারটাকে ক্যাপচার করে রাখে। একসময় বলা হচ্ছে না, পাওয়ার করাপ্টস, অ্যাবসোলুট পাওয়ার করাপ্টস অ্যাবসোলুটলি। ফলে যখন আমি কাউকে ফ্যাসিবাদ বলছি, কোনো দলকে, তখন বুঝতে হবে সে তার অর্থনীতির উপর একচেটিয়া নিয়ন্ত্রণ আরোপ করেছে, তারপরে প্রশাসনের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ আরোপ করেছে, এবং রাজনীতিটাকেও নিরঙ্কুশ কক্ষিগত করেছে। যেটার বিরুদ্ধেই তো সেপারেশন অফ পাওয়ার তত্ত্বটা এসেছিল মতেস্কুর, যে এক্সিকিউটিভ তাকে নিয়ন্ত্রণ করবে কে, জুডিশিয়াল তাকে নিয়ন্ত্রণ করবে কে, আর লেজিসলেটিভ হাউস সেটা গড়ে উঠবে কেমন করে, এবং তিনটার পারস্পরিক সম্পর্ক কিভাবে হবে। এবং সেক্ষেত্রে তিনটা স্তম্ভের বাইরে আরেকটা স্তম্ভের কথা বলা হয়েছিল, সেটা হলো আমাদের যে গণমাধ্যম, মিডিয়া। এখন আমি যদি বলি যে এই যে গুম খুনের সঙ্গে কিন্তু আমার মিডিয়ার সম্পর্কটা আছে, কারণ মিডিয়া তো এই কথাটা বলতে সাহস পায়নি, কারণ নিজেরাও গুমের ভয়ে ছিল। তার মানে আমাদের তিনটা রাষ্ট্রের যে তিনটা অর্গান, সেগুলোকে প্যারালাইজ করা হয়েছে। যে অর্গানটা অন্তত একটু ওয়াচডগের ভূমিকা পালন করতো, সেই ওয়াচডগকেও মানে গলায় শেকল পরিয়ে দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি করেছে, সেটা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, যেটা আপনি একটু আগে স্ট্যাটিস্টিক্সে বললে, খেয়াল করে দেখুন 1913টা অভিযোগ ছিল। সেখান থেকে অভিযোগ করার সাহস পায়নি। সেখান থেকে যাচাই বাছাই করে 1569টা অভিযোগকে যাচাই বাছাইয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে। এখনও তার মধ্যে 251 জন নিখোঁজ। সেই পরিবারগুলো জানে না যে তার পরিবার সেই সদস্য কি মৃত্যুবরণ করেছেন। এবং সেই সময় শাসক দলের পক্ষ থেকে কী বলা হতো? স্বেচ্ছায় পালিয়ে গিয়েছেন, দেশের বাইরে অবস্থান করছেন, এবং সরকারকে বিব্রত করবার জন্য তারা নিজেরাই নিজেদেরকে লুকিয়ে রেখে নাটক করছেন। ফলে কি পরিস্থিতির মধ্যে পড়ল? বাবা কি তার হারিয়ে গেছে না মরে গেছে? স্বামী তার কি হারিয়ে গেছে না মরে গেছে? এই যে বিষয়টা, এমন একটা পরিস্থিতি। এমন সবচেয়ে বড় কথা, যারা আমাদের এখানে খুব ধর্ম নিয়ে রাজনীতি করেন, তারাও আচ্ছা একটা জানাজাও তো করতে পারতেন না। যদি তিনি বেঁচে থাকেন, তাহলে তো জানাজা করা যাচ্ছে না। আবার যদি বছরের পর বছর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তার
এই ব্যাংকের বিষয়ে যদি বলি, জমি জমার বিষয়ে যদি বলি, সব কিছুতে কী পরিমাণ একটা ডেডলক হয়ে যেত। ফলে গুমের সঙ্গে কিন্তু অর্থনৈতিক সম্পর্ক, মনস্তাত্ত্বিক সম্পর্ক, সাইকোসোশ্যাল রিলেশন সব কিছু জড়িত হয়েছিল। ফলে এই জায়গাটা আমি একটু বলি, আসলে শেখ হাসিনা বেছে নিয়েছিলেন কেন? যাতে করে প্রতিপক্ষকে নানানভাবে ভেঙে ফেলা যায়। আপনি যেহেতু মানসিকভাবে বলছেন, রাজনৈতিকভাবে বলছেন, মানে দমন করতে চাই, তার শাসনটাকে নিরঙ্কুশ করবার জন্য তিনি দমন করেছেন। ফলে আমরা এটাকে রাজনীতি বলবো না, এটা বলে দমন নীতি বলবো। এই দমন নীতিটাকে এস্টাবলিশ করবার জন্য তিনি যেমন করেছেন, তার পাশাপাশি দেখুন ছোট একটু কম্পারেটিভ স্টাডিও যদি করি, গুম হয়েছে সেটা আমরা ভিডিওতে করেছি। আচ্ছা, তারপরে যে আবার পিটিএ মানুষ মারা শুরু হলো, এটাও কি কম অপরাধ? যেমন ধরুন গত 11 মাসে শুধুমাত্র খুলনা এবং বরিশাল বিভাগে পুলিশের হিসাবে 535 জন খুন হয়েছে। গুম তো একটা যেমন ভয়ের ব্যাপার, খুন কি কম ভয়ের ব্যাপার? এবং 9 মাসে যে পরিমাণ আমাদের এখানে খুন হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রতিদিন গড়ে 11 জন করে খুন হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছিল দঙ্গলবাজ, মানে দলবদ্ধ হয়ে কাউকে আক্রমণ করে পিটিয়ে মেরে ফেলা। ফলে একদিকে যেমন আমরা গুমের বিরোধিতা করছি স্বৈর শাসনের সময়কালে, ঠিক তেমনি স্বৈর মানসিকতা যদি থাকে তাহলে স্বৈর শাসক না থাকলেও ছোট ছোট স্বৈরাচারেরও জন্ম হয়। শাসন ছিল তারই হয়তো একটি খণ্ডচিত্র। না, এর সঙ্গে শুধু একটা জিনিস যুক্ত করে দেই, এখন যেমন হচ্ছে দলবদ্ধ খুন, তখন ছিল প্রশাসনিক কর্তৃত্বে খুন। আপনি একটা কথা বলছিলেন, সেই সময় বারবার আমরা শুনেছি তারা বলেছেন হাসিনা আমলে যে বিএনপির নেতাকর্মীরা নিজেরাই নিজেদেরকে লুকিয়ে রেখেছেন এবং তারা এই গুমের নাটক সাজিয়েছেন। এই জায়গাটিতে আমি আসতে চাই, আসলে প্রতিপক্ষকে কতভাবে মানসিকভাবে ভেঙে দেওয়া যায় এবং এই গুম বা খুনের এই যে সংস্কৃতি তারা শুরু করেছিলেন সেটি আসলে ইতি ঘটানো আমাদের জন্য কতখানি দূরে আছে, বা এই সাজার মধ্য দিয়ে আসলে আমরা সেই ইতি ঘটাতে পারবো কি না, এই জায়গাটিতে আসবো। জিপে ইস্পাতিমিত রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ইস্পাতিমিত রাজকাহন দেখছেন। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, একটা সময় বলা হতো বিএনপি নেতারা আসলে নিজেরাই নিজেদেরকে লুকিয়ে রাখছেন এবং নানানভাবে গুমের নাটক সাজাচ্ছেন। আজকে যে কমিশনের রিপোর্ট সেখানে বলা হয়েছে যে হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সরাসরি সম্পৃক্ত ছিলেন, অর্থাৎ গুমকেও আসলে নানাভাবে প্রোফাইলে তকমা দেওয়া হয়েছে। কিছু হাই প্রোফাইল গুম যদি আমরা ধরে নিই তাহলে বাকি গুমগুলো হয়তো লো প্রোফাইল ছিল। সেক্ষেত্রে আসলে বিএনপি নেতারা যে নিজেরাই নিজেদেরকে লুকিয়ে রাখলেন, এত মিথ্যাচার, সেটি আসলে আজকে যখন প্রমাণিত হলো, এই বিচার আমরা কতদিনে দেখতে পারি বলে আশা করেন? দেখুন, আপনার বিচার তো একটা লম্বা প্রক্রিয়া। কথাটা হচ্ছে যে এই জায়গাতে আপনি অভিযোগ তুললেন, অভিযোগ দায়ের করবেন, তদন্ত হবে, তারপরে আপনার মনে করেন ট্রায়ালে যাবে, সব কিছু মিলিয়ে এই গুম কমিশন ওনারা বলেছেন যে যারা এই গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের লিস্ট দেওয়ার জন্য বলেছেন এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য বলেছেন। কাদেরকে বলেছেন? যারা আইন প্রয়োগকারী সংস্থা, অর্থাৎ পুলিশ প্রধানকে এই আহ্বানটা জানিয়েছেন। তাহলে দেখা গেছে যে গুমের আলামত নষ্ট করেছে। যখন গুম কমিশন আপনার রিপোর্টগুলি নিচ্ছিলেন তখন এই গুমের যে সমস্ত আলামত তার 70% আপনার নাকি ধ্বংস করেছে র্যাব। তাহলে আপনি কীভাবে আশা করবেন, কীভাবে করবেন? শামীম হায়দার পাটোয়ারি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যে কথাটা বলেছেন যে আপনাকে রিফর্ম করতে হবে, সংস্থা থাকবে, যেমন আমাদের যে ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই সেটা থাকবে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থাকবে, সেটা রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের জনগণের স্বার্থে, জনগণের কল্যাণের স্বার্থে, জনগণের বিরুদ্ধে খাটানোর জন্য না। একটা সরকার ফেসিসটা কখন হয়? যখন এই সমস্ত সংস্থাগুলোকে কাজে লাগানো হয়। এবং কখন কাজে লাগায়? সরকার ইনডেফিনিট পিরিয়ডের জন্য ক্ষমতা থাকার জন্য এই সমস্ত কাজগুলো করে। এবং কারা ভিকটিম হন? রাজনৈতিক দলের নেতাকর্মীরা বা সদস্যরা হন। আমার খেয়াল ছিল না একটু আগে আমি গুমের সংজ্ঞা যে ডেফিনিশন অফ আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, তো সেই হিসেবে আমি দেখলাম যে আমি 72 ঘন্টা কিন্তু গুম ছিলাম। মানে আমাকে 72 ঘন্টা গ্রেফতারের 72 ঘন্টা পরে, মানে জুলাই আগস্ট আন্দোলনের সময় 14 তারিখে আমি গ্রেফতার হয়েছিলাম, আমাকে কোর্টে প্রডিউস করা হয়েছে 18 তারিখে। তার আগ পর্যন্ত অফিসিয়ালি কেউ জানে না যে আমি কোথায়। আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে আপনি কাউকে যদি গ্রেফতার করেন তাকে কোর্টে প্রডিউস করতে হবে। যদি আপনি না করেন তাহলে সেটা হচ্ছে যে আপনার ওই ডিসঅ্যাপিয়ারেন্স। আর আপনাকে দেখাতে হবে মানে কোন কারণে, কোন মামলায় কাকে গ্রেফতার করছেন। আমাদের দেশের সংস্কৃতিটা হয়ে গেছে গ্রেফতার করার পরে অন্য কোনো একটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়, যে মামলাতে আপনি আদৌ আসামি না। আসামি যখন করা হয় তখন কিন্তু কাগজ কলমে যিনি ইনফরমেন্ট থাকেন, বাদী থাকেন, পুলিশ হোক, রাষ্ট্র হোক কিংবা ইন্ডিভিজুয়াল হোক, তিনি কিন্তু লিখে রাখেন যে অমুক 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 এটা করেছে। এ ধরনের কোনো কিছু ছাড়াই কিন্তু গত 15-16 বছর এই কাজগুলো হয়েছে। এখন সে কথাটা বলছি আমরা, আপনি যে প্রশ্নটা করলেন যে এই সংস্কৃতিটা
আপনি কিভাবে শেষ করবেন। আমি একটা প্রশ্ন তুলি, 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছিল। দেবার পর আমি খুব অবাক হয়েছি, বাংলাদেশ পুলিশের যিনি প্রধান ছিলেন, একসময় যিনি র্যাবের ডিজি ছিলেন, যিনার সময়ে উল্লেখযোগ্য সংখ্যক গুম হয়েছিল, যেটার ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেই ব্যক্তি যখন পুলিশ প্রধান আইজিপি, তখন মার্কিন যুক্তরাষ্ট্র তিনি ভ্রমণ করেছেন, সফর করেছেন এবং প্রোগ্রামও করেছেন পাবলিকলি, সরকারিভাবেও করেছেন, পাবলিকলিও করেছেন। এই যে রাষ্ট্রগুলো, এই আপনার মানে যারা আমরা কি বলি এটাকে, ক্ষমতাধর রাষ্ট্র যেগুলো আছে, আমার মনে আছে 2012 সালে ব্রাসেলসে গিয়েছিলাম ইউরোপিয়ান কমিশনে। ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছিলাম যে একটা নির্বাচন হবে, ওনারা কি সেটাকে ম্যান্ডেট দেবেন বা এন্ডোর্স করবেন? তখন উনি বললেন যে লুক জেন্টলম্যান, সামটাইমস উই ডু অ্যাকনলেজ মার্শাল ডিকটেটর। একটা নির্বাচন যখন হয়ে যায় তখন সবাই ওই গদবাধা ওই স্রোতের মধ্যেই কিন্তু চলতে থাকেন। ডেমোক্রেসির কথা এগুলি বোগাস কথা। ডেমোক্রেসি যদি কোনো কিছু হয় সেটা এই দেশের জনগণ আনতে পারবে। কিন্তু আমার সেই গণতন্ত্রের লেবাস পরেই তো এই পৈশাচিক আচরণগুলো করা হয়েছে। না, এই পৈশাচিক আচরণগুলো করা হয়েছে কেন? দেখেন, এই যে আন্তর্জাতিক অনেকগুলো মানবাধিকার সংস্থা আছে, এই সংস্থাগুলো মনে করেন যে, আমি বলি, আমি আমার দলের সমালোচনা করি, আমার দল যখন ক্ষমতা ছিল তখনও মনে করেন যে কিছু না কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। পরবর্তীতে এই সরকার এসছে, আওয়ামী লীগের সরকার যেটা এসছে, ফেসিস্ট হয়েছে তারা, তাদের সময় চরমভাবে সেটা আপনার ভুলুণ্ঠিত হয়েছে মানবাধিকার। সে সময় মানবাধিকার সংস্থাগুলো কাগজ কলমে একটা বিবৃতি দেয়, কিন্তু কখনো বাংলাদেশের জনগণের কল্যাণ হবে কিংবা গণতন্ত্রের জন্য যেটা দরকার সেটা কোনো কালেই করে। এই জায়গাটাতে রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসে, এই যে গণতন্ত্রের কথা বলছিলেন, কিন্তু আবার যারা আসলে এই ঘটনাগুলো ঘটিয়েছেন তারা তো সেই গণতন্ত্রের লেবাস পরেই এই পৈশাচিক হত্যাগুলো ঘটিয়েছেন। কতখানি বিভৎস, কতখানি পৈশাচিক হতে পারে সেই গুম এবং হত্যার ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমরা দেখেছি। আপনি নিশ্চয়ই জানেন যে হত্যা করে আসলে তাদেরকে নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং বেশিরভাগই ফেলা হতো ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চলে গিয়ে, যাতে করে লাশ ভেসে উঠলেও আসলে কেউ চিনতে না পারেন। জাতি হিসাবে আসলে এই যে নৃশংসতা আমরা দেখলাম, সেখান থেকে বেরিয়ে আসতে হলে তো আসলে দায় শুধু কোনো একটি কমিশন, কোনো একটি মানবাধিকার কমিশন কিংবা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর দেওয়ার সুযোগ নেই। রাজনৈতিক নেতাকর্মীদেরও তো আসলে সেই দায় নেওয়ার জায়গাটি তৈরি করতে হবে। সবচেয়ে বড় অপরাধের জন্ম দেয় দায়হীনতা। যখন কোনো দায় নিতে হয় না, তখন মানুষ দুর্বৃত্ত হতে পারে, দানব হতে পারে। জবাবদিহিতা ছাড়া গণতন্ত্র হয় না, আর দায়হীনতা ছাড়া মানে জবাবদিহিতাও তৈরি হয় না। ফলে এটা একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে যুক্ত। আমরা যখন একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলি, তখন কিন্তু এই কথাটাই বলি যে প্রত্যেকটা ঘটনাটা একটা জবাবদিহি করতে হবে। যেমন ধরুন, কেউ যদি বলে তার মাসিক ইনকাম 30,000 টাকা এবং তার ব্যাংকে জমা আছে 70 লক্ষ টাকা, এটা কি একটা জবাবদিহিতার মধ্যে পড়বে না? যে মাসে 30,000 টাকা রোজগার করে আপনি কেমন করে ব্যাংকে 70 লাখ টাকা জমা রাখতে পারেন? তো ফলে এগুলো যেমন অর্থনৈতিক ক্ষেত্রে জবাবদিহিতা আমরা চাই, রাজনৈতিক ক্ষেত্রেও তেমনি একটা জবাবদিহিতা আমরা চাই। যে আপনি তো রাজনৈতিক নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন একটা এলাকার জনপ্রতিনিধি হিসাবে। জনগণের কাছে আপনার কি প্রতিশ্রুতি ছিল এবং আপনি কি কাজ করেছেন? এখানে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে আপনার অংশগ্রহণ কী ছিল, ভূমিকা কী ছিল, আপনার নিজের সমৃদ্ধি কতটুকু বেড়েছে? 5 বছর পরে এর একটা হিসাব যদি থাকতো, তারপরে যদি থাকতো এরকম যে আপনি পুলিশ এবং প্রশাসনকে কতটুকু নিজের কাজে লাগান, কতটুকু পুলিশ এবং প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দেন। 1861 সালে পুলিশ আইন হয়েছিল। সেই পুলিশ আইন তৈরি করেছিল ব্রিটিশরা তাদের অধীনে একটা বাহিনী তৈরি করবার জন্য। এখন ব্রিটিশ গেল, পাকিস্তান গেল, বাংলাদেশ হওয়ার পরেও 54 বছর পার হয়ে গেল, এখনও তো আমরা পুলিশকে গণতন্ত্রায়ন করাতে পারিনি, কারণ পুলিশকে সবাই ব্যবহার করতে চায়। আর একটা বিষয় মানে সবচেয়ে একটা বড় জিনিস দেখুন, 54 ধারা নামে একটা ধারা আছে, এখানে দুইজনেই আইনজীবী। এই 54 ধারার যে কত অপপ্রয়োগ হয় এবং এইটাকে এখন পর্যন্ত আমরা করতে পারলাম না, পাল্টাতে পারলাম না বা সংস্কারও করতে পারলাম না। একটা অসীম ক্ষমতার অধিকারী বানিয়ে ফেলা যায় একজন পুলিশকে। আর যে সূর্যাস্ত এবং সূর্যোদয় আইন ছিল, ব্রিটিশ আমলেও বলা হতো যে
রাতের বেলা কাউকে অ্যারেস্ট করা যাবে না। আমরা অনেক স্বদেশী আন্দোলনের নেতাদের দেখেছি, বাইরে ব্রিটিশ পুলিশও বসে থাকতো, সকাল হওয়ার আগে তাকে অ্যারেস্ট করবেন না। এখন তো রাত্রেবেলা গিয়ে বাড়ি তছনছ করে ফেলছে, জিনিসপত্র লন্ডভন্ড করে ফেলছে, ছেলে মেয়েরা ভয়ে কাঁপছে। ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য, লুণ্ঠনটাকে টিকিয়ে রাখবার জন্য। যদি লুটপাট করার সুযোগ না থাকতো, ক্ষমতা নিয়ে কিন্তু এত হয়তো মাতামাতি কেউ করতো না। এখন আসলে এই অন্তর্বর্তী সরকারের আমলে আমরা যেই বিচার প্রত্যাশা করছি, সেই বিচার কি আমরা পাবো? যে অভিযোগগুলোর কথা বলছিলেন রাজিকুজ্জামান রতন, ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবার জন্য তো আসলে এত কিছু, অন্তর্বর্তী সরকারের তো সেই সুযোগটি নেই বা তাদের সেই প্রত্যাশাও নেই। সেক্ষেত্রে তাহলে আপনি কি মনে করছেন এখন আমরা সুষ্ঠু ন্যায় বিচার পাবো? না, আমরা যদি ভোট হয়, এই সরকার তো আর ৪৫ দিন বা ৬০ দিন আছে, সো এই মুহূর্তে ন্যায় বিচার আর কী পাবো? সরকার ওই সাবস্টেন্টিভ রিফর্মগুলো করতে পারে নাই। দলের ভিতরে গণতন্ত্রটাও খুব দরকার। বর্তমান সরকার কিছু কিছু রিফর্মের জায়গায় হাত দিয়েছে, দলের ভিতরে গণতন্ত্রে কিন্তু কোনো হাত দেয়নি। দেখুন, গুম তো ভয়ঙ্কর জঘন্য অপরাধ, হিউম্যান রাইটস কনভেনশনের মধ্যে এটা সবচেয়ে খারাপ ধরনের, কিন্তু এর আগে কিন্তু বাংলাদেশে ক্রস ফায়ার হয়েছে, ওটা কিন্তু বিএনপির আমলে হতো। এবং আমরা সাংবাদিক রিপোর্ট দেখেছি, ক্রস ফায়ারও একটা অফিস ফাইলের নোটে হতো, নথি উপস্থাপন হতো, নথিতে স্বাক্ষর করা হতো এবং ক্রস ফায়ারের অনুমোদন দেওয়া হতো। ওই ফাইলগুলো ডিলিট হয়ে গেছে সরকারের সাথে সাথে। তো ওই যে একবার ক্রস ফায়ার হয়েছে, আমরা থামাতে পারিনি, এটা বাড়তে বাড়তে গুমে গিয়ে চলে গেছে। সামনে কি হবে আর জানি না, হয়তো আর কিছু নাই। মহতারামা না বললে বেনজির ভুট্টো মন খারাপ করতেন, এটা তার ভাগিনী বইতে লিখেছে। জুলফিকার আলী ভুট্টো এয়ারপোর্টে গেলে সবাই যুক্ত, তার মধ্যে জেনারেল জিয়াউল হক বেশি যুক্ত, এই জন্য ওনাকে বলতো মাঙ্কি জেনারেল। তো উনি আবার পরে জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দিয়েছে। ইন্দিরা গান্ধী, তার ক্যাবিনেটকে বলা হতো কিচেন ক্যাবিনেট, তার ছেলে সঞ্জয় গান্ধী ওখানে ইন্টারফেয়ার করতো। ইভেনচুয়ালি ইন্ডিয়াতে ইমার্জেন্সি। অর্থাৎ দলে যদি আভ্যন্তরীণ গণতন্ত্র থাকে, তাহলে একটা দল খারাপ কাজ থেকে নিজেকে নিবৃত্ত করবে, যেটা আমাদের দেশে কখনোই ছিল না এবং এখনও নাই। এখন জনাব তারেক জিয়া 25 তারিখে দেশে আসার পর দেশের রাজনীতিতে অবশ্যই একটা নতুন মেরুকরণ হয়েছে এবং এটাকে আমরা পজিটিভভাবেই দেখতে চাই। দেশটা এখন একটা ট্রানজিশনে আছে। ওয়েদার উইল হ্যাভ এ সেমি ডেমোক্রেটিক ট্রানজিশন অর উইল হ্যাভ এ আলট্রা ইসলামিক ট্রানজিশন। দুই পক্ষই শক্তিশালী, কিন্তু আপনি দেখেন তফসিল পিরিয়ডে কতগুলো আন্দোলন হচ্ছে বাংলাদেশে। তো অনেকেই ভোট চাচ্ছে না, তারা কিন্তু ভোট না করে বিপ্লবী সরকারের কথা বলছে। হাদি মারা গিয়েছে, শহীদ হাদি, আমরা সেটার বিচার চাই। এটার সাথে বিপ্লবী সরকারের কী সম্পর্ক? এই সম্পর্কটা স্থাপন করছে কে? সেখানে কোনো একটা মাস্টার মাইন্ড মনে হয় কাজ করছে সব কিছু নস্যাৎ করে দেওয়ার। তো সেখানে একটা ভোট হলে, যেটা সকল দল মিলে হলে সবচেয়ে ভালো হতো। জি, তার মানে আসলে যেই নৃশংসতার কথা আমরা বলছি, বেশিরভাগ রাজনৈতিক দলই কি তাহলে এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি চর্চা করেছেন? সেই প্রশ্নটা করার একটা সুযোগ কম বেশি আগে সবাই করেছে। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে এক্সটেন্ডটা বেশি, কারণ 21শে আগস্ট কি হয়নি? জি, তার মানে আসলে নতুন সময়ে এসে আমাদের যে প্রত্যাশাগুলো আছে বা এখন অন্তত এই গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো কতখানি পরিবর্তন হয়েছে, সেই জায়গাটিতে একটি বড় প্রশ্ন। এই আলোচনায় আসবো। আরেকটি বিরতির সময় হয়েছে। জি-25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জি-25 ইস্পাত নিবেদিত রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমরা যেটি বলছিলাম যে অলমোস্ট আপনি বলছিলেন যে সব রাজনৈতিক দলই আসলে এই ধরনের রাজনৈতিক চর্চা করেছেন কম বা বেশি। এই গণঅভ্যুত্থান পরবর্তী 16 মাসে আসলে এই চর্চা থেকে বেরিয়ে যাওয়ার যে সংস্কৃতি, সেই পথে আমরা কতখানি গিয়েছি? না, আমি তো মনে করি একটা হিংস্র ভাব ছিল, একটা মব ছিল, ভেঙে ফেলো, পিটিয়ে মারো, জ্বালিয়ে দাও। এই দুদিন আগেও একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু মোটরসাইকেল আরোহী একজন শিক্ষানবিশ আইনজীবীকে মারতে মারতে পিটিয়ে মেরে ফেলেছে। কি অদ্ভুত! তো এটা তো উত্তেজনার পারদটা কখনো কমানোর চেষ্টা করা হয়নি। ডিএসকেলেশন অফ টেনশন এই গভর্নমেন্ট করেনি। এই গভর্নমেন্ট মব প্রজাতন্ত্রী সরকার। এই গভর্নমেন্টের কোনো দল ছিল না, তারা মবকেই নিজের দল ভেবে মবের ভয় দিয়ে একটা কঠোর হস্তে দেশ চালানোর চেষ্টা করেছে, সেটাকে তারা সফল হয়নি। এই মব যদি ডিসি অফিসেও থাকে, ডিসি অফিসের বাইরেও থাকে, ভোট কেন্দ্রে থাকে, তাহলে কিন্তু সুষ্ঠু ভোট হবে না। এবং নেক্সট যে সরকারটা যাবে তাকে তীব্র অর্থনৈতিক ধাক্কা পেতে হবে। তার সাথে যদি খারাপ ভোটের ম্যান্ডেট ঘাটতি নিয়ে সে ক্ষমতায় যায়, তার পক্ষে দেশ চালানো খুব কঠিন হবে। তো বৃহত্তম দলগুলোর উচিত যে কোনো মূল্যে মবকে দমন করা, সুষ্ঠু ভোটের দিকে দেশকে নিয়ে যাওয়া। একটা সুষ্ঠু ভোট এই মুহূর্তে দেশকে বাঁচাতে পারে। হ্যাঁ, অনেকেই বলবে 18, 14, 24 সুষ্ঠু ভোট হয়নি, সেজন্যই আওয়ামী লীগের আজকে এই পরিণতি হয়েছে। তো বর্তমানে যারা রাজনৈতিক দল আছে, তারা ভবিষ্যতে যদি আওয়ামী লীগের পরিণতি না ভোগ করতে চায়, তাহলে ভোটটাকে সুষ্ঠু করাতে হবে। এটা সকলের দায়িত্ব, সকলে মিলেই করতে হবে। এবং যারা অ্যান্টি ভোট রোলটা প্লে করছে, বিভিন্নভাবে এনার্কি ক্রিয়েট করছে, তাদেরকে দমন করতে হবে। এখন এই সময়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। সেনাবাহিনীকে চিরুনি অভিযান করতে হবে, দেশটাকে রক্ষা করতে হবে।
আমরা মনে করি দেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়ানো হচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্ক আরও খারাপ হচ্ছে। একটা এই সম্পর্ক ভালো করারও কোনো চেষ্টা দুই পক্ষের মধ্যে নাই। পাশাপাশি দেশের মধ্যে প্রচুর লোক ক্ষুব্ধ, প্রচুর জব কাট হচ্ছে। এই সব সমস্যার সমাধান হবে একটা সুষ্ঠু ইনক্লুসিভ ভোট, যার মাধ্যমে সবাই একটা রাজনৈতিক বন্দোবস্তে আসবে যে পরবর্তী সরকারকে সকলে 5 বছর সহযোগিতা করবে। রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলেন আপনি, রাজিকুজ্জামান রতন। অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু করে ফেলা সম্ভব নয়, সেটি যেমন স্বাভাবিক, তেমনি রাজনৈতিক বন্দোবস্তের জায়গাটিতে এসে রাজনৈতিক নেতাকর্মীদের, রাজনৈতিক দলগুলোর একটা বিরাট পরিবর্তন আসলে আমরা লক্ষ্য করতে চাই, অন্তত এই সময়টাতে এসে দাঁড়িয়ে। সেই নতুন রাজনৈতিক ধারার যুগে আমরা প্রবেশ করছি কিনা সেটা একটি প্রশ্ন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ইতিমধ্যে বিএনপির ভাইস চেয়ারপারসন জনাব তারেক জিয়া, তিনি কিন্তু ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন, শীর্ষ ব্যবসায়ীদের সাথে, এবং সেখানে তিনি নানানভাবে আসলে তাদেরকে সমস্যার সমাধানে উদ্যোগ নেবার কথা বলেছেন, যে পরিশীলিত রাজনীতি তিনি করার চেষ্টা করছেন। ব্যবসায়ীরা আসলে তার সাথে যেভাবে আলোচনা করেছেন, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আমরা কি সেই জায়গাটিতে, সেই পথে হাঁটতে পারছি? অন্তর্বর্তীকালীন সময় সরকার 1 বছর 6 মাস পার করলো, এটা খুব বড় সময় নয়, কিন্তু শুরু করবার জন্য যথেষ্ট বড় সময়। এই সরকার যদি বলতেন যে আমরা যারা দায়িত্ব নিয়েছি, আমরা জনগণের প্রতি আমাদের যে কমিটমেন্ট এবং জনগণ আমাদের উপর যে দায় চাপিয়েছে সেটার আমরা একটা হিসাব দেব। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা, তাদের কোনো আয় ব্যয়ের হিসাব দিয়েছেন? দেননি। তাহলে এটা তো শুরু করতে পারতেন, করে তারপর বলতেন যে আমলারা তোমরা হিসাব দাও, ব্যবসায়ীরা তোমরাও হিসাব দাও, এবং যারা নির্বাচনে দাঁড়াবেন তারাও তখন ওই হিসাব দেওয়ার জায়গায় চলে আসতে পারতেন। তাহলে কাউকে না কাউকে শুরু করতে হবে, শুরু করার দিক থেকে যথেষ্ট ভালো সময় ছিল এটা। 2 নম্বর, আমি যদি রাজনৈতিক সংস্কৃতির কথাটা, মানুষ কথা বলতে ভয় পেত আওয়ামী লীগের শাসনামলে, এখন তো বলছে মানুষ কথা বলতে ভয় শুধু না, এখন যান বাঁচানোই কঠিন হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতিতে পড়ে যাচ্ছে। আগে কথা বললে জেলে যেতে হতো, আর এখন কথা বললে যান বাঁচানো মুশকিল হয়ে যাবে। কাউকে ফ্যাসিস্টের দোসর বলা থেকে শুরু করে সব কিছু বলা সম্ভব এখানে। তাহলে এই জায়গাটায় সরকার কেন একটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারলেন না? 3 নম্বর যদি বলি যে পুলিশ এবং প্রশাসন, তাদেরকে শুধু একটা কথাই বলছি, দে আর ট্রমাটাইজড। তা তারা ট্রমাটাইজ আর কতদিন থাকবে? বেতন নেওয়ার সময় তো তাদের ট্রমা থাকে না, বেতন তো তারা প্রতি মাসে ঠিকই নিচ্ছেন, তারা দায় পালন করছেন না কেন তারা? আচ্ছা, তারপরে ব্যবসায়ীদের কথা যদি বলি, আচ্ছা সমস্ত জিনিসের আন্তর্জাতিক বাজারে দাম কমলেও বাংলাদেশে সেটা বাড়ে কেন? সেটা জবাবদিহিতে কি কখনো তারা করেছে? তারা করতে চেয়েছে? এবং এই ক্ষেত্রে সরকার কি কোনো ভূমিকা পালন করে ব্যর্থ হয়েছে, নাকি সরকার ভূমিকা পালন করেই নাই? এই প্রশ্নটা আমাদের দেখতে হবে। সরকার একটা ফিসাবিলিল্লাহ সরকার হয়ে গিয়েছিল, যেমন আছে চলতে থাকুক, এবং তারা শুধু স্বপ্ন দেখতেন দেশের জনগণ নাকি তাদেরকে 50 বছর রাখতে চায়। আমরা এরকম বলেছিলাম, ভাই আপনার বয়স এখন 85 বছর, 50 বছর পরে আপনার বয়স হবে 135 বছর, আপনি কেমন করে ভাবতে পারেন আপনাকে 50 বছরের কথা ভাবতে পারেন? নির্বাচনের কথা বারবার বলেছেন। এবং এইটাও দেখুন, এখন যখন নির্বাচনের তফসিল ঘোষণা করলেন তারা, সবাই মনে করেছেন মন থেকে করেননি, বাধ্য হয়ে করেছেন। এই যে একটা ধারণা গোটা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে গেল, যেটা শামীম ভাই বললেন যে একটা নির্বাচন ছাড়া সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের আর কোনো পথ এখানে নাই। আমরা কি আর একটা অভ্যুত্থানের অপেক্ষায় থাকবো, নাকি একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করব? এই জায়গাটা বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু এই জায়গাটা খুব বেশি মনোযোগ দেন নাই। ফলে আমরা যদি মনে করি অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে শুরু করবার জন্য 16 মাস কিন্তু যথেষ্ট সময় ছিল, এবং তারা একটা গুড স্টার্ট করতে পারতেন, সেটা তারা করেননি। এই ব্যর্থতা তাদের আছে, এটাকে আমরা ব্যর্থতা বলবো না অপরাধ বলবো, ভবিষ্যতে এটা আমাদের বিচার করতে হবে। এখন যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, অবাধ হয়, গ্রহণযোগ্য হয়, সেই ব্যাপারে তারা যেন একটা ভূমিকা পালন করেন। এবং আমরা এটাও দেখতে চাইব, অতীতের যে দুর্বৃত্তের যে চিহ্নটা, দুর্বৃত্তপনার যে চিন্তা ছিল, আমরা ডেমোক্রেটাইজেশন অফ পলিটিক্স করতে চেয়েছিলাম, তারা দুর্বৃত্তায়ন করেছে রাজনীতির, সেইখান থেকে আবার গণতন্ত্রায়নের পথে আসার জায়গাটা তৈরি করবেন কিনা, এইটার উপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎটা কোন দিকে যাবে। সেই জায়গাটিতে তো আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আমলাতান্ত্রিক হয়রানির কথা ব্যবসায়ীরা বলেছেন জনাব তারেক রহমানকে, সেই সাথে আর অন্যান্য অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বিশেষভাবে তারা বলেছেন। সব জায়গাতেই আসলে গুরুতর সংকট রয়েছে, এমন কথাও উঠে এসছে সেই বৈঠকে। তারেক রহমান তিনি আশ্বস্ত করেছেন যদি বিএনপি ক্ষমতায় আসে সেই সব সমস্যার সমাধান হবে। সেই পথে আসলে আপনারা কতখানি হাঁটছেন, সেই পরিবর্তনটা বিএনপির মধ্যে কতখানি এসছে? আমি একটু তার আগে একটু জানতে চাইবো যে ব্যবসায়ীরা যে বলেছেন যে মানে হয়রানির কথা, আমলাতান্ত্রিক হয়রানির কথা, মানে সেটা এই ইন্টারিম গভর্নমেন্টের সময় কথা ওনারা রেফার করেছেন আই সাপোজ।
আমি শামীম হায়দার পাটোয়ারি তিনি যে কথাটা বলেছেন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন, ইনক্লুসিভ ইলেকশন বলতে কাদের কথা বলেছেন? কি আওয়ামী লীগকে নিয়ে, জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে হবে? জাতীয় পার্টিকে আপনার মনে করেন যে নিবন্ধন স্থগিত করা হয়নি, কিংবা আপনার নিষিদ্ধ করা হয়নি, কিংবা আপনার তাদের কর্মকাণ্ড স্থগিত করা হয়নি। ওনারা ইলেকশন করবেন কি করবেন না, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রচলিত আইনে তারা নিষিদ্ধ না হন কিংবা স্থগিত না হন, তারা নির্বাচন করতে পারেন। তার মানে দে আর ভেরি মাচ ইন দি ইলেকশন প্রসেস। আওয়ামী লীগের কথাটা বলা হচ্ছে যে শামীম হায়দার পাটোয়ারি নিজে একজন আইনজীবী, আমরা বলি যে ইনফ্র্যাকচুয়াস, রিডান্ডেন্ট। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগ সে ধরনের একটা অবস্থায় পৌঁছে গেছেন। তো এটা নিয়ে কাকে নির্বাচন আপনি করতে দেবেন বা দেবেন না, এখন সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের পক্ষে সব কিছু সম্ভব নেই, এই কথাটা যারা বলেন তাহলে সেটা আমি বলবো যে শাক দিয়ে মাছ ঢাকার মতো। অন্তর্বর্তীকালীন সরকার সব কিছু করে দিতে পারবেন, কোনো কিছু অন্তর্বর্তীকালীন সরকার করতে পারেননি। আমার জানা নাই যে আওয়ামী লীগের সময় ডিটেনশন কাউকে দেওয়া হয়েছিল কিনা। না দেওয়ার একটা কারণ আমি যদি মনে করি সেটা হচ্ছে যে ডিটেনশনটা কখন দেবেন, যদি কারো বিরুদ্ধে কোনো মামলা না থাকে। কিন্তু আওয়ামী লীগ তো মনে করেন যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে 40 লাখ মামলা দিয়েছিলেন, 1.5 কোটির উপরে নেতাকর্মীর নামে মামলা ছিল। ঠিক তেমনই এরশাদ সাহেবের সরকারের সময় আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম 90-এর আগ পর্যন্ত, তখন আমাদের ছাত্র নেতাদের থেকে আরম্ভ করে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ডিটেনশন দেওয়া হতো, যে নিবর্তনমূলক আইন, যেটা 1974 সালের। বিএনপি যখন ক্ষমতায় এসছে বা দেশ সেবার সুযোগ পেয়েছে, তখন মনে করেন যে ডিটেনশনের তেমন একটা বালাই ছিল না, কারণ সে ধরনের কোনো আপনার এই যে নির্যাতন নিবর্তনমূলক কোনো আইনের অপপ্রয়োগ বিএনপি কখনো করেনি। আমি কথাটা কেন বলছি দেখেন, আমি অন্তর্বর্তী সরকারের সময় আমি দেখেছি, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি তো, শামীম হায়দার পাটোয়ারি তিনি নিশ্চয়ই দেখেছেন, আমি দেখেছি আপনার বসে থাকি যে সেখানে এসে মনে করেন যে এই ডিটেনশনের বিরুদ্ধে আপনার রিট ফাইল করছেন। এখন সেই পরিবর্তনগুলো আপনারা দেখবো কিনা, একদম সময় শেষ। আমি কথাটা এই কারণেই বলছি যে অনেক কিছু ওনারা করেন নাই, এই সরকার যেটা করতে পারতেন ওনারা করেন নাই, যেটা করেছেন কালক্ষেপণ করেছেন অনেকগুলো জিনিস। যেমন যে হানা ভোট হবে আপনার সনদ নিয়ে, আমার দল তো 31 দফার মধ্যে এই সনদে সব কিছুই আছে। এই হানা ভোটের মধ্যে ধরেন আপনার না জয়যুক্ত হলো, তারপরেও জুলাই সনদে যা কিছু আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, এখন আমি তো উনি তো চেয়ারপারসন হিসেবে আমি বলি, এই যা কিছু আছে এই সমস্ত কিছু কিন্তু বিএনপি ইমপ্লিমেন্ট করবে, বিকজ বিএনপি ইজ কমিটেড টু দ্য নেশন অফ দিস কান্ট্রি। এটা বিএনপির অনেক আগ থেকে, আমার নেত্রী মনে করেন 2016 সালে বলেছেন যে রূপকল্প 2030-এর কথা বলেছেন, সংস্কারের 27 দফা প্রণয়ন করেছেন, যুগপৎ আন্দোলনে 31 দফা প্রণয়ন করেছেন, এই সব কিছু ওর মধ্যে আছে। গুমের মতো এই নৃশংস জায়গাতে আমরা নিঃসন্দেহে আর পেছনে ফিরে যেতে চাই না। ওটার জন্য তো আপনার দরকার রিফর্মের দরকার আছে, আপনাকে জবাবদিহিতার মধ্যে আসতে এই হবে। অন্তর্বর্তীকালীন সরকার এই আইন পরিবর্তন শেষ করে দিতে না পারলে আমরা প্রত্যাশা রাখতে চাই যে রাজনৈতিক দরকার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করবেন না বিচার করবেন, আমরা তো কোনোটাই দেখিনি। আমি তো আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দুর্নীতির সূচকে অন্তর্বর্তীকালীন সরকারের ইনডেক্স সবচেয়ে বেশি হবে, খারাপ হবে, এটা গ্যারান্টি দিতে পারেন। অসীম ব্যাসের, শামীম হায়দার পাটোয়ারি এবং রাজিকুজ্জামান রতন, ধন্যবাদ আজকে রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি 25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। টিভিসির সঙ্গেই থাকুন।